বড় বাড়ির চারপাশে আলো ঝলমলে সাজসজ্জা, চারিদিকে ক্যামেরা ক্লিকের শব্দ, হাসি, আনন্দ, গান, বাজনা সব মিলিয়ে যেন রূপকথার মতো এক বিয়ের আসর জমে উঠেছে। অতিথিদের চোখ ধাঁধিয়ে দিয়েছে রাইসের বউসাজ। লাল বেনারসিতে সে ঠিক যেন স্বপ্নের রাজকন্যার মতো। ও ঠোঁটের কোণে মিষ্টি এক হাসি লেগে আছে, কিন্তু রাইসের চোখে কোনো উচ্ছ্বাস নেই। বিয়ের হালকা চাপা বিষণ্ণতা যেন ছায়া ফেলে রেখেছে তার সৌন্দর্যের উপর। মঞ্চে কাজী সাহেব বসে, বর আর কনে মুখোমুখি। কাজী বললেন, কনে রাইসা বিনতে খালেদ, আপনি কি বিয়েতে কবুল বলছেন? রাইসা একটু নিঃশ্বাস নিল, ঠোঁট কাঁপছে ওর, চোখ দুটো অবচেতনভাবে হলরুমে ঘোরাফেরা করছে। হঠাৎ থামো, একটা বজ্র কণ্ঠধ্বনি শোনা যায়। সবাই চমকে ঘুরে তাকালো দরজার দিকে। হিংস্র ছায়ার মতো প্রবেশ করলো রোদ। কালো শার্ট, চোখে রাগের আগুন জ্বলজ্বল করছে। এক হাতে চকচকে পিস্তল, অন্য হাতে রক্তমাখা ছুরি। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ শীতল আতঙ্কে জমে গেল। কেউ বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। কয়েকজন আতঙ্কে চিৎকার করে। বর চেয়ার থেকে উঠে দাঁড়াতেই রোদ তার দিকে ইশারা করে, এক পাও সামনে আসিস না, তোকে মেরে ফেলতে এক সেকেন্ডও সময় লাগবে না, চুপচাপ ওখানে বসে থাক। চারপাশে আতঙ্ক বিরাজ করছে। রাইস তার নিথর হয়ে দাঁড়িয়ে আছে, তার ঠোঁট শুকিয়ে গেছে। কাজী সাহেব আর মঞ্চের অন্যরাও পিছনে সরে গেছে। রোদ ধীরে ধীরে মঞ্চে উঠল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল রাইসার দিকে। তারপর গভীর একটা শ্বাস নিয়ে বলল, তোকে আজ রাজকন্যার মতো লাগছে রাইসা, খুব সুন্দর। কিন্তু আজ আমি তোকে কুচ্ছিত করে তুলব, যেমন তুই আমার জীবনের স্বপ্নগুলো ছেড়ে কুচ্ছিত করে তুলেছিস। তোর পাশে আমি নিজেকে চেয়েছিলাম, কিন্তু তুই। রাইসার ঠোঁট কাঁপল, সে বলল না কিছুই। রোদ হাসল, একটা বিকৃত অসুস্থ হাসি। সে হাসি থামিয়ে বলে, জানিস তোকে আমি কতটা ভালোবাসতাম। তোর জন্য নিজেকে বদলে ফেলেছিলাম। অবহেলা থেকে ছেলেটা নতুন করে বাঁচতে শিখেছিল, কিন্তু তুই ভেবেছিলে আমি গরিব, আমার কিছু নেই। তুই ভুল। যে কারণে আমার ভালোবাসাকে অবহেলা করেছিস, যে কারণে আমাকে ধোঁকা দিয়েছিস, সে জিনিসটার নাম ছিল টাকা। তুই ভেবেছিলে আমার কিছুই নেই, তুই আমাকে চিনতেই পারিস নি। তোর মতো মেয়ে আমার বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করে। শহরে তোর বাপের মতো এমন বাড়ি আছে আমার, কিন্তু তোর ভালোবাসার জন্য আমি তোর কাছে এসেছিলাম। তোকে দেখাতাম মায়ের অলংকার বিক্রি করে তোকে গিফট দিতাম, তোর হাসির জন্য নিজের কান্না গিলে ফেলতাম। তুই বলেছিলি আমার ছাড়া বাঁচবি না। আমি চেয়েছিলাম একটা ভালো মনের কোনো মানুষ। রোদের চোখে জল জমে, কিন্তু সেটা দুঃখের না, প্রতিশোধের আগুনে ঝলসানো যন্ত্রণার জল। সে আবার বলে, তারপর হঠাৎ একদিন বলে দিলে আমি তোর যোগ্য নই, তোর পরিবার আমাকে মানবে না, তাই তুইও মানবি না। এতদিনের ভালোবাসা এভাবে ফেলে দিলে। তুই বলেছিলি একদিন বড়লোক ঘরের বউ হবি। দেখ তুই আজ তাই হচ্ছিস, কিন্তু তুই আমাকে না চিনে অবহেলা করে ধোঁকা দিয়ে বিয়ে করেছিস। রোদ এক পা এগিয়ে এলো। রাইসা কেঁপে উঠল, পিছনে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সিঁড়ির কিনারায় এসে আটকে গেল সে। তুই কি ভেবেছিলে আমি আসবো না, কিছু বলবো না? তুই আমার না হলে কারো হতে দেব না। চারপাশে হাহাকার, তবুও কেউই সাহস করে কাছে আসে না। নিরাপত্তা দেওয়ার লোকগুলো অসহায়ভাবে দাঁড়িয়ে। রোদের লোকেরা সবাইকে আটকে রেখেছে। রোদের চোখে এমন কিছু আছে যেটা সাহসীদেরও ভীত করে দেয়। রোদ, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। মাফ? ইউ আর আ ফাকিং গার্ল, আই ফাক ইউ। শোন, তোকে মারতে আমার কষ্ট হচ্ছে রাইসা, কিন্তু ভালোবাসা যখন অপমানিত হয় তখন মানুষ পশু হয়ে যায়। আজ আমি পশু, আজ আমি জানোয়ার, আর তুই তুই আমার প্রথম শিকার। রাইসা কাঁপছে, সে বলল, রোদ, দয়া করে না, প্লিজ, ভুল বুঝেছো, আমি তোমাকে এখনো ভালো। ভুল? তোর ভালোবাসা? তুই তো নিজের ইচ্ছা বিয়ে করতে যাচ্ছিস। তোর মুখে তো বলেছিলে বড়লোক ছাড়া বাঁচবি না। এখন কিসের অভিনয়? এক মুহূর্ত চুপ। রোদ এক পা এগিয়ে এলো, ছুরিটা তোলে, ধীরে ধীরে তার গলা, তার গালে ছুঁয়ে দিল। এই মুখটা আমি ভালোবাসতাম, আজ এই মুখটা আমি নষ্ট করব। তারপর দেয় ছুরির এক টান। রাইসার গালের পাশে রক্ত গড়িয়ে পড়ে। চিৎকার করে উঠল সে।
তুই আমার ভালোবাসাকে অপমান করেছিস, আজ আমি তোকে অপমানিত করলাম। চারপাশে চিৎকার, আতঙ্ক, কান্না একসাথে প্রকট হয়। বর, আত্মীয় স্বজন সবাই স্তব্ধ। রোদ আরেকবার ছুরি চালালো রাইসার আরেকটা গালে। এবার রাইসা কাঁপতে কাঁপতে পড়ে যায় স্টেজের উপর। মেঝেতে লাল শাড়ির উপর রক্ত। রোদ হেসে উঠল। আজ থেকে তুই কারো বউ না, তুই শুধু আমার প্রতিশোধের স্মৃতি। তোর এই কাটা চেহারা দেখে কেউ ভালোবাসবে না। তারপর পিস্তলটা মাথার পাশে তুলে বলল, আর কেউ যদি ভাবে ভালোবাসাকে খেলা বানাবে, সে যেন জানে ভালোবাসা খেলনা না, সেটা আগুন। চলে যাচ্ছে আমি আজ। তোর মুখে যে বড় ক্ষত, যখন তুই আরের সামনে যাবি তখন আমার কথা মনে পড়বে। ঠিক এর জন্য তোকে বাঁচিয়ে রাখলাম, যেন তুই সবার জন্য উদাহরণ হয়ে থাকিস। ভালোবাসার নামে ধোঁকা যেন কেউ দেবার সাহস না পায়। রোদ কথাগুলো বলেই সে ঘুরে দরজার দিকে হাঁটা ধরে। কেউ থামানোর সাহস করে না রোদকে। রোদের পিছনে শুধু রক্ত, কান্না আর এক বিয়ের ট্র্যাজিক সমাপ্তি ঘটে গেছে। সকাল 8টা। নরম রোদের আলো জানালার ভিতর দিয়ে পরে রোদের মুখে এসে লাগছে। এই রোদ, যার নামই রোদ, সে নিজেই আজকাল বুঝে উঠতে পারছে না তার নিজের জীবনে কোনো উষ্ণতা আছে কিনা। অথচ ওর মা তাকে এই নাম রেখেছিল খুব আবেগ নিয়ে। তখন সে ছিল এই সংসারের প্রথম আলো, প্রথম সন্তান। কিন্তু সেই মা বহু আগেই মারা গেছেন। আর রোদ আজ অনেকটা অনাহুত, অবহেলিত এক ছায়ার মতো হয়ে আছে মহসিন সাহেবের পরিবারে। নতুন মা রত্না তাকে সন্তান নয় বোঝা ভাবেন। সৎ ভাই রিফাত আর বোন রিশা যেন তার অস্তিত্বই অস্বীকার করে। আর রোদের বাবা, তিনিও যেন আজকাল কেবল সংসার আর চাকরিতেই ব্যস্ত। রোদ এখন 27 বছরের তরুণ। ভার্সিটির পাশাপাশি চাকরি খোঁজার চেষ্টা করেছে, চাকরি পায়নি এখনো। চেষ্টা করছে, কিন্তু সে জানে এই বাড়িতে তার ব্যর্থতাগুলো কেবল হাস্যকর আর অপমানের কারণ। ওই রোদ, আর কতদিন বসে বসে খাবি এই বাড়িতে? সকাল 8টা বেজেছে। রত্নার গলা ভেসে এলো। রোদ ঘুম থেকে উঠে পাঞ্জাবি পরে বারান্দায় এসেছিল একটু শান্তি পাওয়ার আশায়, কিন্তু সেই শান্তিতে নিষিদ্ধ তার জন্য। বারান্দা কেবল রত্নার ছেলে মেয়েদের জন্যই। রোদ যেন বাড়ির অতিথিও না, সে কিছু বললও না। নীরবে পায়ে আঙুল দিয়ে মেঝেতে দাগ কাটতে থাকে। তুই কোনো কাজ করিস না, আয় করিস না, এমন ছেলের জন্য ঘর খাবার কেন ব্যয় করবো আমরা? শোন রিফাত, তোর এই ভাইটা তোর বাসার পোষা বিড়াল হয়ে গেছে, শুধু খাই আর বসে থাকি। রোদ কিছু বলল না, সে অভ্যস্ত এমন কথা শুনে। তবে তার এই পৃথিবীতে কেউ যদি সত্যিই থাকে বা যে মানুষ মনে করতো তাকে, সেটা হলো রাইসা, তার কলেজের ক্লাসমেট। তাদের প্রথম দেখা ক্লাস 7-এ, কিন্তু ভালো বন্ধুত্ব গড়ে ওঠে কলেজ আর ভার্সিটিতে উঠেই। রাইসার মতো মেয়ে রোদের জীবনে আশীর্বাদ ছিল। কথা বলতো, হেসে উঠত, মাঝে মাঝে পরীক্ষার আগের রাতে কল করে পড়া বুঝে নিত। রোদের মনে হতো এই মেয়েটা বুঝি তার জীবনের সত্যিকারেরই অংশ হতে চলেছে, এমন একজন যার সামনে সে নিজেকে অকপটে মেলে ধরতে পারে। রাইসা ছিল এক কথায় মুগ্ধকর, সুন্দর, মেধাবী আর সবার চোখে সেরা। কিন্তু সে যখন রোদের সঙ্গে কথা বলতো, তাতে কোনো অহংকার ছিল না, বরং অনেক যত্ন ছিল, স্নেহ ছিল। রোদ ধীরে ধীরে তাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু বলার সাহস হয়নি। তবু ভালোবাসা বোঝানো না হলেও সে রাইসার জন্য প্রতিদিন কলেজে আগে যেত, খাতা নিয়ে বসতো, তার জন্য টিফিন বানিয়ে নিত। এমনকি বাসায় এসে সে রাতে যখন রাইসা হোয়াটসঅ্যাপে আজ তুই অনেক হেল্প করলি বলতো, তখন তার রাতটা স্বপ্নের মতো কেটে যেত। রাইসা রোদ একে অপরকে ভালোবাসতো। রোদ আজকে দ্রুত ভার্সিটিতে এসেছে। রাইসাকে খুঁজে বের করে রাইসার 2 দিন পর বার্থডে। সব বন্ধুরা নামি দামি গিফট দেওয়ার প্ল্যান করে। রাইসা আসে রোদের কাছে। কে রোদ, একা বসে আছিস কেন? পরশু তোর জন্মদিন, কিন্তু গিফট কি দেব বুঝতে পারছি না। আরে ধুর, এইসব কি দরকার? শোন, আমার বাবার বিজনেস পার্টনারের ছেলে আছে, নাম আকাশ, তোকে বলেছিলাম না? হ্যাঁ, সে কি তোকে ফোন করে, বিরক্ত করে? না, তবে সে গিফট দিচ্ছে 1.5 লাখ টাকার কিছু। তুই ওর গিফট নিবি না, আমার ভাল লাগে না।
এত বড় গিফট কেউ হাতছাড়া করে? ওটা নিবি না, আমি তোকে গিফট করব। আচ্ছা, তাই নাকি? হুম। রোদ চলে আসে সেখান থেকে। বাড়িতে এসে সোজা ওর বাবার কাছে যায়। সবাই বসে আছে সোফাতে। কি রোদ, কিছু বলবি? বাবা, আমার 2 লাখ টাকা লাগবে, দাও তো। কি 2 লাখ টাকা? এত টাকা কি পকেটে থাকে? চাইলেই আর দিব? হ্যাঁ, আর 2 লাখ টাকা তোকে কেন দিতে হবে? ফকিরের বাচ্চা, বাড়িতে বসে খাচ্ছিস আর ঘুমাচ্ছিস, তাতে হচ্ছে না? দেখুন, বাড়িটা আমারও, আমি আমার বাড়িতেই থাকি। দেখছো তোমার ওপরে কেমন করে কথা বলে? ওগো, তুমি থাকো তোমার ছেলেকে নিয়ে। রোদ বেয়াদবি করছিস কেন? করছি না, টাকা দাও। টাকা হবে না, চাইলেই টাকা পাওয়া যায় নাকি? আমি আমার বাবার সাথে কথা বলছি, কেউ মাঝখানে কথা বলবে না। কথা বলবো না কেন? সে আমার স্বামী, টাকা হবে না, যা এখান থেকে। বাবা, টাকা দাও তো। আচ্ছা, কি করবি এত টাকা? লাগবে, দাও। দেখো কোথায় গিয়ে নেশা টেশা করে বেড়াবে। দিন দিন যে অমানুষ হচ্ছে, খালি খাবে আর ঘুমাবে। বাপটার যে বয়স হচ্ছে, কেন বিজনেসটার হাল ধরা যায় না? আমি আমারটা নিচ্ছি, কারো বাপের বাড়ি থেকে আনার জিনিসটা। তোর এত বড় সাহস! ওগো, খোটা দিচ্ছে, থাকবো না আমি। আর সে টাকা চাচ্ছে, কালকে বাড়ি চাইবে, তারপর ঘর থেকে আমাদের বের করে দিবে। ওগো, আমি কই যাব? আমি ঘর কখন চাইলাম? আর তাছাড়া আমার যদি দরকার হয় তো নিজে সব বুঝে নেব। রোদ ভেতরে যা, পরে দেখছি, যা এখন যা। বুঝতে পেরেছি, তুমি টাকা দেবে না, বেশ দিও না। রোদ আর কোনো কথা বলে না। এরপর রোদ নিজের ঘরের দিকে ফিরে আসে, যেখানে তার মায়ের স্মৃতি আঁকা আছে প্রতিটি কোণায়। ওর মায়ের দেওয়া শেষ স্মৃতিচিহ্ন, একটি চুড়ি আর কিছু পুরনো দুধ, যেগুলো সাবধানে বের করে সে। এই সামান্য জিনিসগুলো তার মায়ের ভালোবাসার শেষ চিহ্ন ছিল। বুকে একরাশ কষ্ট নিয়ে রোদ সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে বাজারে চলে যায়। তার হাতে আসে 2.5 লক্ষ টাকা, যা সে রাইসার জন্য ঘরে সুরক্ষিত রাখে, কারণ পরদিনই রাইসার জন্মদিন। এদিকে বাড়িতে রত্না, রিফাত, রিপা 3 মূর্তি বসে আছে। তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। রিফাত বলে, মা দেখেছো রোদ ভাইয়া কেমন করে কথা বলে তোমার সাথে? তোমাকে সে মা হিসেবে একদম মানতে চায় না। রত্না বেশ রেগে বলে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। ওকে বাড়ি থেকে বের না করলে তোর বাবার সব কিছু হাতিয়ে নিবে, তারপর আমাদেরকে বের করে দিবে। ওকে সহজ ছাড়বো না। রত্নার চোখে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। রিপা কিছুটা দ্বিধান্বিত হয়ে বলে, কিন্তু বাবা কেন ওকে বের করে দেবে? আর তোমার কথায় তো ভাইয়া বের হবে না, বরং ঝামেলা করবে। বাবা কি তার বড় ছেলেকে সহজে বের করে দেবে নাকি? রিপার কথায় রত্না হেসে ওঠে। সেই হাসি যেন ষড়যন্ত্রের শানিত রূপ। সে পান মুখে নিয়ে বলে, সে ব্যবস্থা আমি করব, চিন্তা করিস না। আমি দেখছি কে কাকে বের করে, সেটা আমিও ভালো করেই জানি। এরপর রত্না তার 2 সন্তানকে ফিসফিস করে তার পরবর্তী পদক্ষেপের কথা জানায়। তাদের হাসিতে চাপা পড়ে যায় রোদের প্রতি তাদের তীব্র ঈর্ষা। রত্না মনে মনে বলে, আগের ঘরের ছেলে তুমি, আমাকে তুমি চেনো নাকি? কি করতে পারি আমি রোদ? অন্যদিকে রোদ রাইসার জন্য মন দিয়ে কেনাকাটা করে। তার হাতে ছিল 2 লক্ষ টাকা নিয়ে কেনা একটা সোনার চেন, যা রাইসার প্রতি তার গভীর ভালোবাসার প্রতীক। চেনটি নিয়ে সে রাইসার বাড়িতে আসে। জন্মদিনের আমেজে বাড়ি ভর্তি গেস্ট, কিন্তু কোথাও রাইসাকে দেখা যাচ্ছে না। দুপুর থেকে রাইসা রোদের ফোন রিসিভ করেনি, যা রোদের মনে এক অজানা অস্থিরতা সৃষ্টি করে। তার মন কোনোভাবেই শান্তি পাচ্ছিল না। রাইসার কিছু হলো নাকি? অস্থিরতা নিয়ে রোদ রাইসার বাড়ির পিছনের দিকে হাঁটে, যদি মনটা একটু শান্ত হয়। কিন্তু সেদিকে এনে গাছের ছায়ায় অন্ধকারে সে যা দেখে তার জন্য সে প্রস্তুত ছিল না। রাইসা একটা গাছের নিচে কারো কাঁধে মাথা রেখে বসে আছে। রোদ এক পা এগোতেই থমকে দাঁড়ায়। রাইসার কথাগুলো যেন তার হৃদয়ে তীক্ষ্ণ তীরের মতো বিঁধে। রাইসা আলতো স্বরে ওর পাশে বসে থাকা আকাশ নামের ছেলেটাকে বলে,
আকাশ কবে বিয়ে করবে আমাকে? কবে আমেরিকাতে নিয়ে যাবে? ভালো লাগছে না আর। তোমার সে বয়ফ্রেন্ড রোদ আছে না, ওটার কি খবর? আকাশের কণ্ঠস্বরও রোদের কানে আসে। আকাশের কথায় রাইসা হেসে ওঠে। সে হাসি রোদের কাছে বিষের মতো লাগে। রাইসা বলে, আবার তার কথা বলছো? আরে ধুর, কিসের রোদ? ওটাকে তো ব্যবহার করেছি মাত্র। ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, নোটসের জন্য একটু প্রেম দেখাতে হয়েছে, এই আর কি। বেচারা তোমার কথা শুনে রেগে যায়। ওটা তো তুচ্ছ টাইম পাস, বুঝো না? তাহলে কি তুমি ওকে ভালোবাসোনি? ধুর, কখনো না। কিসের ভালোবাসা বুঝি না আমি। কিন্তু ও তো তোমাকে ভালোবাসে। যতবার তোমার সামনে গেছি তোমাকে খুব কেয়ার করে বেচারা। তো ফকির নিয়ে একটা, ওর বাবার যা বিজনেস তাতে আমার বাবার কাছে কিচ্ছু না। তুমি 1.5 লাখ টাকা গিফট দিবা শুনে বেচারা কেঁদে ফেলেছিল। চলো সবাই চলে এসেছি, কেক কাটতে হবে। রাইসা আর আকাশ হো হো করে হেসে ওঠে। দুজনে কথা বলেই রাইসা আর আকাশ ঘোরার সাথে সাথেই দেখতে পায় রোদকে। রোদ ওদের পিছনেই দাঁড়িয়ে আছে। রোদকে সেখানে দেখবে রাইসা ভাবেইনি। সে অবাক হয়ে যায়। রাইসা আকাশের হাত ধরেছিল। রোদ সেদিকে স্থির দৃষ্টিতে তাকায়। এটি খেয়াল করেই রাইসা তাড়াতাড়ি আকাশের হাত ছেড়ে দেয়। তারপর আমতা আমতা করে রাইসা জিজ্ঞেস করে, তুমি কখন নিলে? ওই যে যখন আমাকে নিয়ে সুন্দর গল্প করছিলে তখন এসেছে। আসলে রোদ, বুঝেছি তো, কিন্তু ভালোবাসার নামে এমন নাটক না করলেও পারতে। বুঝিয়ে বলতে আমাকে। বন্ধুত্বের বাইরে বেশি কিছু ভাবতাম না। আসলে ছোট থাকতে মা মারা যায়, ভালোবাসার মতো কেউ ছিল না পাশে। তোমার আমার প্রতি ছোট ছোট কেয়ার করে ভালোবাসতে বাধ্য করে। যাই হোক, সময় আমারও আসবে, মনে রেখো। সেদিন তোমাকে সবটা ফেরত দেব। ভাবছ কষ্টে নেশা করে জীবন শেষ করব, বা তোমাকে মাফ করে দেব? এমন না, মাইন্ডেড। এরপর রোদ আর কিছু না বলেই সেখান থেকে দৌড়ে ফিরে আসে। তার ভিতরের সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়। রোদের প্যান্টের পকেটে তার মায়ের গহনা বিক্রি করে রাইসার জন্য কেনা চেইনটা যেন ঝনঝন করে শব্দ করছে। রোদের কানে সেই শব্দ বিষের মতো লাগছে। রোদ বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে সোজা রুমে ঢুকে রোদ। সারা রাত সে রুমেই ছিল। বাইরের জগতের কোনো কিছুর প্রতি তার মনোযোগ নেই। শেষ রাতের দিকে সে বাইরে আসে। বাড়ির পিছনে গাছের নিচে তার মায়ের কবর। সেখানে কিছুক্ষণ বসে থাকে সে, যেন মায়ের কাছে নিজের ভাঙা হৃদয়ের কথা বলতে চাইছে। তারপর একরাশ কষ্ট আর প্রতিজ্ঞার আগুন নিয়ে আবারও ফিরে আসে নিজের ঘরে। এই অপমান আর বিশ্বাস ভঙ্গ সে সহজে ভুলবে না। সে দিনটির অপেক্ষায় থাকবে যেদিন রাইসার প্রতারণার মূল্য সে তাকে ফিরিয়ে দিতে পারবে। পরের দিন বাইরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। আলো ছায়ার খেলা চলছে জানালার পাশে। রোদ নিজের ঘরে একা বসে জানালার কাছে তার প্রিয় চেয়ারে বসে সে তার পুরনো ডায়েরিতে কিছু লিখছে। ডায়েরির পাতায় তখনও রাইসার দেওয়া গভীর ক্ষতগুলোর বিবরণ লেখা। তার হাতের কলম হঠাৎ থেমে যায়। নিচতলা থেকে আসা তীব্র চিৎকার তার মনোযোগ বিঘ্নিত হলো। তার সৎ মা রত্না চিল্লিয়ে কথা বলছে, আমার 2 লাখ টাকার দামের সোনার চেন চুরি হয়ে গেছে। কে নিল? বাড়িতে কখন চোর ঢুকলো? কেউ কিছু দেখেনি? আমার বাবার চেনটা দিয়েছিল, আমার সোনার চেন কোথায়? রত্না চিৎকার পুরো বাড়িতেই যেন কম্পন সৃষ্টি করছে। রোদ কান খাড়া করে শুনতে থাকে সেসব। চিৎকার বাড়ে, সে সঙ্গে বাড়ছে নিজে জমা হওয়া মানুষের ভিড়। রত্না একটানা উচ্চস্বরে অভিযোগ করে যাচ্ছে, চেনটা আমি আমার আলমারিতে রেখেছিলাম, কালকে সারাদিনই ছিল, এখন নেই। খুঁজে খুঁজে আমি অতিষ্ঠ হয়ে গেছি। তোমরা কেউ কিছু দেখোনি? ঠিক তখনই প্রধান দরজায় শব্দ হলো। মহসিন চৌধুরী অফিস থেকে ফিরেই এমন উত্তেজনা দেখে থমকে গেলেন। তিনি কিছুই বুঝতে না পেরে বলে, কি হয়েছে? এত হইচই কেন? রত্না, তুমি এমন করছো কেন? রত্না যেন সুযোগটি হাতছাড়া করে না। তিনি প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতেই বলে, আমার সর্বনাশ হয়ে গেল গো। আমার 2 লাখ টাকার চেন চুরি হয়ে গেছে। কেউ আমার ঘরে ঢুকে চুরি করেছে। এই বাড়িতে চোর ঢুকেছে। মহসিন বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে,
বাড়িতে তো সবাই নিজেদের লোক, চুরি হবে মানে? এমন কথা বলছো কেন? ভালো করে খুঁজে দেখো, হয়তো অন্য কোথাও রেখেছো ভুলে। কাজের লোকেরাও তো পুরানো। রত্নার রাগে গলা চড়িয়ে বলে। আমি ভালো করে জানি কোথায় রেখেছিলাম, আমার চোখের সামনে থেকে জিনিসটা গায়েব হয়ে গেল। আমি সব খুঁজেছি, কোথাও নেই। এর মানে তো পরিষ্কার কেউ চুরি করেছে। মহসিন এবার গম্ভীর হয়ে বলে। তাহলে কে নেবে? বাড়ির ভেতর থেকে চোর আসবে থেকে? সবাই চুপ। রোদু ততক্ষণে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে। ঘরের কোনায় দাঁড়িয়ে সে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। কয়েক মুহূর্তের জন্য এক অস্বস্তিকর নিশ্চুপতা চেপে আছে। রোদের মন অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। তার ভিতরে ষষ্ঠ ইন্দ্রিয় যেন কোনো বড় বিপদের পূর্বাভাস দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে রিফাত, রোদের সৎ ভাই, সামনে এগিয়ে আসে। তার চোখে চোখে চতুরতায় ঝিলিক দেয়। সে বলে, বাবা, আমি গত রাতে একটা জিনিস দেখেছিলাম। রোদ ভাইয়া গভীর রাতে রুম থেকে বের হয়েছিল, বেশ কিছু সময় পর আবার ফিরে আসে। আমি তখন কিছু বলিনি, ভাবলাম হয়তো বাথরুমে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে। তার কথাটা শেষ করার আগেই রত্না যেন সুযোগের অপেক্ষায় ছিল। তীব্র চিৎকার করে ওঠে সে। তার কণ্ঠস্বর নাটকীয়ভাবে আরও চড়া হয়ে ওঠে। তার মানে তুই চোর? তুই ছাড়া আর কে হতে পারে? তোর তো টাকার দরকার ছিল, তুই তো বেকার, তোর কোনো রোজগার নেই। তুই চেন চুরি করে বিক্রি করে দিবি ভেবেছিলি, তাই না? 2 লাখ টাকা চেয়েছিলি, পাসনি বলে আমার চেনটাই চুরি করলি? সি সি। রোদের চোখ কপালে ওঠে, যেন সে হতভম্ব হয়ে যায়। এই অপ্রত্যাশিত মিথ্যা অপবাদে সে যেন ঘোরের মধ্যে চলে যায়। নিজেকে সামলে নিয়ে সে শান্ত দৃঢ় কণ্ঠে বলে, এসব কি বলেন আপনি? মুখ সামনে কথা বলেন। আমি কিছু করিনি। এসব কথা বন্ধ করেন আপনারা। রোদ ধীরে ধীরে কথাটি বললেও তাতে মিশেছিল বিস্ময় আর কষ্ট। মহসিন রাগে থমথমে হয়ে যান। তার মুখ দেখে মনে হচ্ছে তিনি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। রোদ, তুই কি সত্যি এতটা নিচে নেমে গেছিস? টাকার জন্য এই কাজ করতে হলো তোর? হ্যাঁ, তুই তো সৎ মায়ের জিনিস চুরি করেছিস। সে না হয় তখন বারণ করেছিল, তাই বলে ওর চেনটা এভাবে নিবি? হ্যাঁ। মহসিন সাহেবের কথা শুনে রোদ অসহায়ভাবে চারপাশে তাকায়, কিন্তু সেখানে কারো চোখেই তার প্রতি কোনো বিশ্বাস নেই। রিপা, রিফাত, এমনকি তার বাবার চোখেও তীব্র অবিশ্বাস আর ঘৃণা দেখতে পায় রোদ। যেন সবাই তাকে অপরাধী হিসেবেই ধরে নিয়েছে, যেন এই অপবাদ তার কপালে লিখন। রোদের গলা কেঁপে ওঠে। সে বলে, বাবা, এসব কি বলছো? আমি বলছি তো আমি চুরি করিনি। আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না? আমি সব ষড়যন্ত্রের শিকার। উনি ইচ্ছে করে আমাকে দোষ দিচ্ছে। রত্না এবার আরো জোরে গলা চড়ায়। এই ছেলে আগে থেকেই সন্দেহজনক ছিল। মুখে মুখে বড় বড় কথা বলতো, কাজের বেলায় শূন্য। আজ তার প্রমাণ পাওয়া গেল। মহসিন, এই ছেলে আর এই বাড়িতে থাকবে না। আমার চেন না হয় না পাবো, তবুও আমি কোনো চোরের সঙ্গে এক ছাদের নিচে থাকবো না। চেন খুঁজে দেখো, ওর ঘরেই থাকবে, নয়তো এতক্ষণে বিক্রি করেছে। রত্নার কথায় মহসিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রাগে অন্ধ হয়ে যান। রোদ, তুই তোর ঘরে চল। রোদ কিছু বলতে চায়, কিন্তু তিনি কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত রোদের ঘরে আসে। সবাই ওনার পিছু পিছু যায়। রত্না আর তার 2 সন্তান বিজয়ীর হাসি নিয়ে একে অপরের দিকে তাকায়। রোদের ঘরে এসে মহসিন বিছানায় বালিশ উঁচু করে, আর সেখানেই একটা চেইন দেখতে পায়। মহসিনের মাথায় যেন রক্ত উঠে গেছে। তার বড় ছেলে, যাকে তিনি খুব ভালোবাসতো, এমন একটা কাজ করবে। তিনি আজই ব্যাংক থেকে রোদের জন্য কিছু টাকা এনেছিল রোদকে দেবে বলে, কিন্তু রোদ তার আগেই এমন জঘন্য কাজ করবে তা তিনি কল্পনাও করেননি। রাগে যেন তার মাথা কাজ করা বন্ধ করে দেয়। মহসিন চেইনটা হাতে নিয়ে রোদের দিকে এগিয়ে এসে বলে, এটা কি রোদ? তোর ঘরে সোনার চেইন কোথা থেকে এলো? তুই কি এর জবাব দিবি? হ্যাঁ বাবা, এটা আমি জানি না। মহসিন একটা চড় দেয় রোদের গালে। রত্না এগিয়ে এসে বলে, হ্যাঁ, এই তো আমার চেন। দেখছো মহসিন, তোমার ছেলের টাকার জন্য কতটা নিচে নামতে পারে। আমি আর থাকবো না এই বাড়িতে।
রিফা চল, রিপা চল, আমরা বাড়ি ছেড়ে চলে যাব। কোনো চোরের সাথে থাকতে পারবো না আমি। আমি চুরি করিনি। মিথ্যা কেন বলছেন আপনারা? রোদ চিৎকার করে বলতে চাইলেও তার কণ্ঠস্বর রত্নার চিৎকারের নিচে চাপা পড়ে যায়। মহসিন আবারও এগিয়ে এসে রোদের গালের সপাটে আরেকটা চর বসিয়ে দেয়। রোদের মাথা ঘুরে যায়, সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। গতকাল রাত থেকে সে কিছুই খায়নি, তার উপর এই অপবাদ আর শারীরিক আঘাতে রোদের দুর্বলতা যেন আরও বেড়ে যায়। মহসিন রোদের দিকে চেইনটা আর তার জন্য আনা টাকার ব্যাগটা ছুঁড়ে দিয়ে বলে, এই নে টাকার ব্যাগ, আর এই নে চেইন। তোর জন্য আমি টাকা এনেছিলাম, কিন্তু তোর স্বভাব পাল্টালো না। তুই আজ এই বাড়ি থেকে চলে যাবি। তোর উপর আমার কোনো বিশ্বাস নেই, কোনো রাগ নেই, কিচ্ছু নেই, সব শেষ। হাহ, তোর মতো জঘন্য ছেলে আমার চাই না। এক্ষুনি বের হ। তোর মায়ের যা আছে সব কিছু নিয়ে বের হবি। তোর মুখ যেন আমি কখনো না দেখি। সবার চোখে তখন শুধুই ঘৃণা, অবিশ্বাসে ভরা। আর ওদের চারপাশে যেন এক দুঃস্বপ্ন ঘনিয়ে আসছে। সে বোঝে এটা শেষ। তার নিজের বাবা, তার পরিবার, যাদের সে নিজের বলে জানতো, তারা আজ তাকে চোর বানিয়ে তাড়িয়ে দিয়েছে। সে কোনো কথা বলে না, সে নিজের ব্যাগ গোছাতে শুরু করে। রোদ বাড়ি থেকে বের হয়েছে, পিঠে ঝুলছে সে স্মৃতিজড়িত জিনিসপত্র বোঝাই করা ব্যাগ। রোদের মায়ের হাতে সেলাই করা কাঁথা, পুরনো চিঠি, কয়েকটি প্রিয় শাড়ি, সবটাই যেন তার শেষ আশ্রয়। হাতে আরেকটি ব্যাগ ধরে আছে, সেটাতে আছে তার বাবার দেওয়া 2 লক্ষ টাকা। এটা এনেছে বিশেষ একটা কারণে। জীবনের এই কঠিন সময়ে এই দুটি ব্যাগই তার সঙ্গী। রোদ হাঁটছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, যেন প্রকৃতিও তার কষ্টের শরিক। তার গন্তব্য জানা নেই, তবে মনে মনে ঠিক করেছে স্টেশনের দিকে যাবে, যেখান থেকে একটা ট্রেন ধরে চলে যাবে তার মায়ের গ্রামে, যেখানে হয়তো একটু শান্তি খুঁজে পাবে, যেখানে সে পরিচিত হতে পারবে তার নিজের পরিচয়ে, কারো অপবাদ বহন না করে। রোদ হাঁটতে হাঁটতে একসময় স্টেশনের ভিতরে প্রবেশ করে। হুট করেই ঝোড়ো বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে যায়। ঘন কালো মেঘে আকাশ ঢাকা, চারদিক অন্ধকার। কেবল মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর শব্দ আর তার তীব্র আলো ঝলকে যেন পুরো পৃথিবী এক মুহূর্তের জন্যই আলোকিত হয়েছে। এই ক্ষণিকের আলোয় প্ল্যাটফর্মের বেঞ্চগুলো, রেল লাইন আর দূরের সিগন্যাল পোস্টগুলো নজরে আসে। রোজ চুপচাপ একটা বেঞ্চে এসে বসলো। স্টেশনের অভ্যন্তরে সন্ধ্যার আবছা আলো, যা বিদ্যুতের অভাবে আরও বেশি ম্লান। আকাশের ঘন কালো মেঘ আর বিদ্যুতের হঠাৎ ঝলকানিতে পরিবেশটা আরও থমথমে হয়ে গেছে। রোদ কিনারে এসে দাঁড়ায়। হালকা বৃষ্টির ফোঁটা এসে রোদের মুখে পড়ছে, কিন্তু সে যেন টের পাচ্ছে না। তার মন তখন দুঃখে ভারাক্রান্ত, শোক আর পূর্ণতায় ডুবন্ত। পরিবারের চাপ, মিথ্যা অপবাদ, ভালোবাসার মানুষের থেকে দূরে সরে যাওয়া, সব কিছু মিলিয়ে সে যেন এক কঠিন শূন্যতায় ভাসছে। আর সহ্য হচ্ছে না। রোদ নিজ মনে কথাটা বলে ওঠে, কোথায় যাব আমি? কেন আমার সাথে এমন হলো? হঠাৎ দূর থেকে একটা ট্রেনের বিশাল আলোয় ঝলকানি দেখা যায়, আর সাথে তীব্র শব্দ। ট্রেন আসছে। ঠিক সেই মুহূর্তে স্টেশনের বাইরে থেকে আসা একটা তীব্র চিৎকার কানে বাজে। রোদ চমকে ওঠে। সাথে সাথে একটা দৌড়ের শব্দ, পিছু ধাওয়া করার মতো আওয়াজ। একজন লোক বৃষ্টি ভেজা রাস্তায় দৌড়তে দৌড়তে হোঁচট খেয়ে রেল লাইনের উপরে পড়ে যায়। সামনে দ্রুতগামী ট্রেনটি তীব্র গর্জন করতে করতে এগিয়ে আসছে। হাতের সময় হয়তো মাত্র কয়েক সেকেন্ড। লোকটা রেল লাইনে পড়ে কাতরাচ্ছে, যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে লোকটা। চারপাশে কেউ নেই। স্টেশনের প্ল্যাটফর্মে যারা আছে তারা দূর থেকেই তাকিয়ে আছে, আতঙ্কে জমে গেছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। সবাই যেন নিজেকেই বাঁচানোর এক অদৃশ্য প্রাচীর তুলে দিয়েছে। রোদের মনে কোনো দ্বিধা আসে না। মুহূর্তের মধ্যেই তার সমস্ত দুঃখ, অপবাদ, শূন্যতা যেন উধাও হয়ে যায়। কেবল এক তীব্র মানবিক তাড়না তাকে গ্রাস করে। সে দৌড়ে ছুটে যায়। বুক ফাটানোর শব্দে ট্রেন এগিয়ে আসছে। লোকটার পা থেকে রক্ত ঝরছে, আর সে নিস্তেজ হয়ে যাচ্ছে। এই লোকটাকে বাঁচাতে হবে। রোদ নিজের মনে প্রতিজ্ঞা করে। সে দৌড়ে গিয়ে লোকটাকে এক হ্যাচকা টান দিয়ে রেল লাইনের উপর থেকে সরিয়ে দেয়। পাশে থাকা গুড়ি পাথরের উপরে পড়ে যায় দুজন। রোদ হাঁপাচ্ছে। ট্রেনের তীব্র হুইসেল কানে তালা লাগিয়ে দিচ্ছে। কে আপনি? মরতে আসছেন কেন? রোদের প্রশ্নে লোকটা জবাব দেয় না।
কেবল হাত উঁচু করে গম্ভীর চোখে তাকায় রোদের দিকে। রোদ খেয়াল করে লোকটার সারা গায়ে রক্ত, পা থেকে রক্ত বের হচ্ছে। আপনি ঠিক আছেন? এত রক্ত কেন? আপনাকে হাসপাতালে নিতে হবে। রোদ কথাটা বলেই কোনো কিছু না ভেবেই লোকটিকে কাঁধে তোলে, সমস্ত শক্তি দিয়ে তাকে টেনে প্ল্যাটফর্মের সুরক্ষিত জায়গায় নিয়ে আসে। ঝড়ের ঝাপটা এসে লাগে দুজনের গায়ে। ট্রেনের গতিতে একটা মুহূর্তের ভুলে মৃত্যু হতে পারত দুজনের, কিন্তু হয়নি। রোদের চোখে যেন মুহূর্তে এক নতুন আলো, জীবনের এক নতুন উপলব্ধি অনুভব করে। লোকটা শুয়ে শ্বাস নিচ্ছে ভারীভাবে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে তার, কিন্তু চোখে তার বিস্ময় আর গভীর কৃতজ্ঞতা লেগে আছে রোদের প্রতি। তার পা গুলিবিদ্ধ, রক্তে ভিজে গেছে জামা কাপড়। লোকটা ধীর গলায় বলে, ভাই রে, তুমি আমার জীবন বাঁচালে, আমাকে একটু। দাঁড়ান, একটু চিটিয়ে নিই। আপনি অনেক ভারী, আর আপনি আস্তে কথা বলুন। আপনার অনেক রক্তক্ষরণ হচ্ছে। ভাই, আমার কোটের পকেটে গাড়ির চাবি আছে, আমাকে হাসপাতালে নিয়ে চলো প্লিজ ভাই। তোমায় অনেক টাকা দেব। গাড়ি স্টেশনের পাশেই রাখা, এটা চাপ দিলেই গাড়ি শব্দ করবে, বুঝতে পারবে গাড়ি কোনটা। রোদ আর দেরি করে না, লোকটার পকেটে হাত ঢুকিয়ে চাবি বের করে, তারপর নিজেই তাকে কাঁধে তুলে নেয়। চারজন তখনও কেবল দূর থেকেই তাকিয়ে আছে, কেউ এগিয়ে আসে না, কেউ সামান্য সাহায্যের হাতও বাড়ায় না। রোদের মনে হঠাৎ এক তীক্ষ্ণ উপলব্ধি হয়, এমন একটা সমাজ যেখানে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, অন্য কারোর জন্য এগিয়ে আসে না, সবাই শুধু দর্শক। গাড়ির দিকে রোজ ধীরে ধীরে এগোতে থাকে, শরীরের সমস্ত শক্তি খরচ হচ্ছে, কিন্তু সে থামে না। লোকটার দেহ ভারী, তবুও কোনো অভিযোগ নেই, কোনো ক্লান্তি নেই। গাড়ির চাবি টিপতেই হালকা পিপ শব্দ শোনা যায়। রোদ সেদিকেই এগিয়ে যায়, গাড়ির দরজা খুলে লোকটাকে সাবধানে বসায়, তারপর নিজের ড্রাইভিং সিটে বসে ইগনিশন ঘোরায়। গাড়ির হুইসেল বেঁচে ওঠে। সে আগে তার বাবার গাড়ি চালিয়েছে, তবে খুব অল্পভাবে। পিছনে বসে থাকা লোকটা কষ্টে কষ্টে বলে, ভাই, তুমি অনেক বড় উপকার করলে আমার নাম বিজয়, মনে রাখবে আমি তোমার কাছে ঋণী। তুমি না থাকলে আমার আজ কি যে হতো। রোদ কোনো উত্তর দেয় না, শুধু ক্লান্ত চোখে সামনের রাস্তা দেখে। গাড়ির গতির সাথে যেন তার ভিতরের কষ্টগুলো, তার শূন্যতাগুলো ছুটে চলেছে। এক নতুন উদ্দেশ্য, এক নতুন জীবনের আহ্বান যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় নামবো? শহরের মাঝখানে সিটি হসপিটাল। ভাই, একটু জোরে চালাও, রক্ত অনেক বেরিয়ে যাচ্ছে। রোদ গতি বাড়িয়ে দেয়। হাসপাতালের সামনে এসে থামতেই রোদ চিৎকার করে ডক্টর আর স্টাফদের ডাকতে থাকে। তারা আসলেই রোদ বলে, তাড়াতাড়ি, এই লোকটা গুলিবিদ্ধ হয়েছে। একজন লোকটাকে দেখেই চিৎকার করে ওঠে, আরে এটা তো বিজয় ভাই, তাড়াতাড়ি ভিতরে নাও বিজয় ভাই। করিডোরে একজন স্টাফের এই চিৎকারের পরই হাসপাতালের পরিবেশ যেন বদলে যায়। এতক্ষণে যে ডক্টর নার্সরা কেবল রোগীর চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন, তারা মুহূর্তেই কেমন আতঙ্কিত ও শ্রদ্ধাশীল আচরণ করতে শুরু করে। তড়িঘড়ি করে স্ট্রেচার নিয়ে ছোটাছুটি শুরু হলেও সবার চোখে মুখে চাপা ভয়। এই লোকটা যে সাধারণ কেউ নন তা বুঝতে রোদের আর এক মুহূর্ত দেরি হয়নি। ঠিক তখনই একজন ডক্টর আতঙ্কিত স্বরে বলে ওঠে, গুলি লেগেছে, এটা তো পুলিশ কেস স্যার, আমাদের আগে পুলিশের জানাতে হবে, এটা নিয়ম। নার্সের কথা শেষ হতে না হতেই বিজয় দুর্বল কণ্ঠে কিছু বলতে চাইল, কিন্তু যন্ত্রণায় তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। তার তখনই রোদ এমন একটা কাজ করে বসলো যা সেখানে উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। রোদ করিডোরের এক কোণে রাখা সরঞ্জাম রাখার একটা ট্রলি থেকে ধারালো একটা সার্জিক্যাল কাঁচি তুলে নেয়। সে দ্রুত পায়ে ডক্টরের সামনে গিয়ে দাঁড়ায়। কাঁচির ফলাটা তার হাতে গুজে দিয়ে রোদ বলে, এটা তো আঘাতের কত, তাই না? তো চিকিৎসা শুরু করার আগে পরিষদ রিপোর্ট নিয়ে আয়, তারপর দেখবো তোর শরীরটা কতক্ষণ সুস্থ থাকে। আগে জীবন বাঁচুক, তারপর নিয়ম। রোদের এই অপ্রত্যাশিত হিংস্র আত্মবিশ্বাসী পদক্ষেপ দেখে বিজয় যেন যন্ত্রণার মধ্যেও সামান্য হাসে। তাই চোখে বিস্ময় আর সেই মুহূর্তে রোদের প্রতি এক গভীর ভরসা জন্মালো। কেউ সাহস দেখায়নি, কিন্তু এই অচেনা ছেলেটি পুলিশের ভয় পর্যন্ত উপেক্ষা করে তার জীবন বাঁচালো। বিজয়কে তড়িঘড়ি করে স্ট্রেচারে করে ভিতরে নিয়ে যাওয়া হয়। এরপর একজন নার্স রোদের কাছে এসে শান্তভাবে নাম জিজ্ঞেস করে,
আপনার নাম কি? রোদ। সে আমাকে বলেছিল হাসপাতালে নিয়ে আসতে। ওনার অবস্থা খুবই খারাপ। এ পজিটিভ রক্ত লাগবে। ব্লাড ব্যাংকে পর্যাপ্ত নেই। আমার আছে। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, নিতে পারেন। আচ্ছা আসুন। রোদ রক্ত দেয়। রক্ত দেওয়ার পর ক্লান্ত শরীর নিয়ে সে আবারও এসে করিডোরে এসে বেঞ্চে এসে বসে। প্রায় 2 ঘন্টা পর একজন সিনিয়র ডক্টর এসে রোদের পাশে দাঁড়ালো। তার চোখে মুখে স্পষ্ট কৃতজ্ঞতা লেগে আছে। আপনি কি মিস্টার রোদ? আপনি যেভাবে সময় মতো ওনাকে এখানে এনেছেন, উনি বেঁচে গেছেন। আপনার সাহসিকতা অবিশ্বাস্য। আর 5 মিনিট দেরি হলে হয়তো প্রাণ যেত। আপনি ওনাকে দ্বিতীয়বার জীবন দিয়েছেন। ডক্টরের কথাগুলো রোদের কানে যেন মধুর সঙ্গীতের মতো বাজতে থাকে। জীবনে প্রথমবার সে বুক ভরে নিঃশ্বাস নিল। ডক্টর আবারও বলে, আমরা সব ব্যবস্থা করেছি। ওনার জ্ঞান দ্রুত ফিরবে। আপাতত উনি আশঙ্কামুক্ত। সময় পেরিয়ে যায়। রাত বাড়ে। হাসপাতালের নিয়ন আলোতে রোদ কখন যে চেয়ারে বসে ঘুমিয়ে গেছে সে টেরই পায়নি। ওদিকে আইসিইউর নিবিড় পর্যবেক্ষণে থাকা বিজয়ের জ্ঞান ফেরে। সে দেখে তার ফোন টেবিলের উপর রাখা। বিজয় ফোন হাতে নিয়ে তার গার্ড আর বিশ্বস্ত লোকেদের ফোন করে জানায়। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের করিডোরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুত গতিতে বিজয়ের একটা সুঠামদেহী দল হাসপাতালে এসে পৌঁছয়। সবার পরনেই কালো পোশাক, চোখে মুখে পাথরের মতো কঠিন ভাব, সবার হাতেই পিস্তল। করিডোরের পরিবেশ মুহূর্তেই পাল্টে যায়। রোদ তখনও ঘুমোচ্ছে। ঠিক তখনই সেই 20 জনের দলের মধ্যে থেকেই একজন দেহরক্ষীর মতো দেখতে লোক এসে রোদের সামনে দাঁড়ায়। তার কণ্ঠস্বর কর্কশ ভঙ্গিতে রোদকে প্রশ্ন করে, এই যে শুনছেন, স্যার আপনাকে ভেতরে ডাকছেন, উঠুন। এই যে ভাই। রোদ লাফ দিয়ে ওঠে। করিডোরের 20 জন লোক আর সবার হাতে পিস্তল দেখে তার সারা শরীর শিউরে ওঠে। এক মুহূর্তের জন্য তার ভিতরে ভয় ঢোকে, কিন্তু সেই ভয় দ্রুতই এক অজানা শক্তিতে পরিণত হয়। গার্ড আবারও কথাটা বলে, আপনি তো রোদ, আপনাকে বিজয় স্যার ডাকছে। নামটা রোদের মনে আছে। সে রোদ ধীর পায়ে ভিতরে ঢোকে। বিজয় তখনও শুয়ে আছে, হাতে স্যালাইন চলছে। রোদকে দেখে বিজয় তাকে ইঙ্গিত করে কাছে আসতে বলে, এসো রোদ, বসো এখানে। রোদ এসে বসে। রোদ এখনো বুঝতে পারছে না কি হয়েছে এতক্ষণে, আর বিজয় লোকটা আসলে কে। বিজয় বলে, তোমার নাম কি বললে যেন? জি, রোদ। রোদ, তুমি জানো না তুমি আমাকে আজকে আমার জন্য কি করলে? এই শহরের মধ্যে আমার অনেক সূত্র আছে। এখানে আমাকে কেউ আহত দেখলে হাসবে, কেউ মরে যেতে দেখলে পার্টি দেবে। তুমি আমাকে বাঁচালে। তুমি এখন থেকে আমার ভাই, রক্তের চেয়েও বেশি। শুনেছি তুমি রক্তও দিয়েছো আমাকে। রোদ কিছুক্ষণ চুপ করে থাকে। এত বড় একজন লোক যার চারপাশে এত ক্ষমতা, তিনি তাকে ভাই বলছে। রোদ জিজ্ঞেস করে, আপনি কে? আমি বুঝতে পারছি না। বিজয় হালকা হাসে। তার হাসিটা ফ্যাকাশে, কিন্তু তাতে এক ধরনের রাজকীয় ঔদ্ধত্য লুকিয়ে আছে। আমি কে? এই শহরের ভিতরে আরেকটা শহর আছে রোদ, যেখানে পুলিশের আইন চলে না, চলে ক্ষমতা আর অর্থ। আমি সেই জগতের একজন, মানে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া। আমার নাম বিজয়, অর্ণব জুবাইর বিজয়। আর তুমি? বিজয় থামে। রোদের চোখের দিকে সরাসরি তাকায় সে। আর তুমি চাইলেই হতে পারো সেই রাজ্যের রাজা। আমি তোমাকে তৈরি করব। কে তুমি? বাড়ি কোথায় তোমার? রোদের বুকটা কেঁপে ওঠে। সে দ্রুত বলে, কেউ নেই আমার, বাড়িও নেই, পরিচয় দেওয়ার মতো কিছুই নেই, শুধু নামটাই আছে রোদ। সেটা আমার মায়ের দেয়া। তাহলে থাকবে আমার সাথে আমার সাম্রাজ্যে? রোদের চোখে যেন আগুনের এক ঝলক লেগে যায়। জীবনে প্রথম কেউ তাকে ক্ষমতার হাতছানি দেখাচ্ছে। বিজয় আবার বলে, তুমি রাজি থাকলে আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে সবাই তোমাকে সম্মান করবে, ভয় পাবে। আর তোমার মতো ছেলেই পারে আমাকে ঠিকভাবে বুঝতে, আমাকে সেভ করতে। তোমার চোখে দেখেছি আমি হিংস্রতা রোদ। তুমি আমাকে আমার শূন্যতা পূরণ করতে পারবে। আমার কিছু হলে তুমি হবে সেই সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী। রোদ ধীরে মাথা নেড়ে তার সম্মতি জানায়। তার চোখে এখন আর কোনো ভয় নেই, আছে কেবল এক নতুন জীবনের প্রতিজ্ঞা। সে শান্ত কণ্ঠে বলে, আমি রাজি, আমি আপনার সঙ্গেই থাকবো। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে, আর ভিতরে ক্ষমতার রক্তের এক নতুন সম্পর্ক জন্ম নিল।
বৃষ্টি ভেজা সন্ধ্যাবেলা। গেট খুলে রোদকে নিয়ে একটা বিরাট বড় বাড়িতে ঢুকলো বিজয়। বেশ সুন্দর একটা দোতলা বাড়ি, কিন্তু আশ্চর্যজনক ফাঁকা। বাড়ির ভিতরে আছে বাড়ির দেয়াল জুড়ে পুরনো ছবি, তবে বেশ পরিপাটিভাবেই আছে সব কিছু। চুপচাপ একটা পরিবেশ, যেন অনেক দিন কেউ এখানে থাকেইনি। তবে চারপাশ বেশ পরিষ্কার। বিজয় বলল, আমার বাড়ি এটা, আজকে থেকে তুমি এখানেই থাকবে রোদ। এই বাড়িটা এখন তোমারও। রোদ কিছুটা বিস্মিত হয়। এমন একটা বিরাট বাড়ি এমন নিঃসঙ্গ কেন? সে আস্তে করে জিজ্ঞেস করে। আপনি এখানে একা থাকেন? বিজয় একটু হেসে বলে, একদম একা না, আমার ছোট বোন কুয়াশাও থাকে। বাবা মা অনেক আগেই চলে গেছে উপরে, তখন থেকে আমি ওর ভাই, বাবা, মা সব কিছু। আর সেই এখানে থাকে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নেমে আসে একটা মেয়ে। সাদা সালোয়ার কামিজ, চোখে ক্লান্তি আর কৌতূহলের ছাপ লেগে আছে তার, সাথে যেন টেনশনের প্রতিমা চেহারায়। বিজয় বলে, ওই যে আমার বোন কুয়াশা। রোদ তাকায় সেদিকে। কুয়াশা দৌড়ে এসে বিজয়কে জড়িয়ে ধরে। বিজয় তার পিঠে হাত বোলাতে থাকে। কুয়াশা বলে, ভাইয়া, পুরো 2 দিন কোথায় ছিলে? ফোন কেন ধরনি? জানো কত টেনশন হচ্ছিল। সেদিন বাড়ি থেকে দ্রুত বের হয়ে গিয়েছিলে, বলেছিলে দ্রুত ফিরবে, আর ফিরলে 2 দিন পর। তোমার পায়ে কি হয়েছে? আর সে কে? কুয়াশা একসাথে অনেকগুলো প্রশ্ন করবে বিজয় তা ভাবেনি। রোদ কিছুটা দূরে দাঁড়িয়ে ওদেরকে দেখছে। বিজয় রোদের দিকে তাকিয়ে কুয়াশাকে বলে, একটু শান্ত হ। ওর নাম রোদ, আর আমার পায়ে গুলি লেগেছিল, আর আমাকে ওই বাঁচিয়েছে। গুলি খেয়ে দৌড়াতে দৌড়াতে ট্রেনের রেল লাইনে পড়ে গিয়েছিলাম। সে সময় ট্রেন আসে, ঠিক সময় টেনে তোলে আমাকে, না হলে আমি বাঁচতাম না। ও হ্যাঁ, ঠিক সময় হসপিটালে নিয়ে আসে। বিজয়ের কথা শুনে কুয়াশা তাকিয়ে থাকে রোদের দিকে। বিস্ময়ে মুখে হাত চলে যায়। ভাইয়ের এমন অবস্থা শুনে চোখে জলও জমে কুয়াশার। কি, তোমার গুলি লেগেছিল? উফ, একটা কথাও শোনো না তুমি। বাচ্চাদের মতো তুমি সব সময় ছুটোছুটি করো। কেন করো? বলি বিয়ে করতে, সেটাও করবে না। এই যে নতুন ছেলে, আমার ভাইয়াকে বাঁচানোর পর ভাইয়াকে একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে বাড়িতে আনতে পারতে, তবেই না আমি খুশি হতাম। কুয়াশার এহেন কথায় রোদ হেসে ফেলে। তাছাড়া ডিরেক্ট তুমি করে বলেছে কুয়াশা তাকে। রোদ বুঝে যায় মেয়েটা অনেকটাই মিশুক। বিজয়ও হাসতে থাকে। কুয়াশা বসা থেকে উঠে রোদের কাছে আসে, তারপর বলে, তুমি তুমি ভাইয়াকে বাঁচিয়েছো, সেটার জন্য ধন্যবাদ। সত্যিই ধন্যবাদ। সে ছাড়া আমার কেউ নেই। এত বলি বাইরে গেলে গার্ডের সাথে করে নিয়ে যেতে, কথাই শোনে না। সব কিছুর জন্য এত দূরে এসে আড়ালে থাকি, তবুও আমার নিয়ে না হয় চিন্তা নেই, কিন্তু বাইরে গেলে ভাইয়া যে কি করে, টেনশন তো কমেই না। রোদ একটু অপ্রস্তুত হয়ে যায়। আসলে আমি বাসা ছিলাম, আর ওভাবে। তুমি জানো না, তুমি আমাদের একটা জীবন ফিরিয়ে দিয়েছো। আমার সব কিছু আমার ভাইয়া। জানো, আমাকে একদিন একটা ছেলে হাত ধরেছিল, বাজে কথা বলেছিল। ভাইয়া ছেলেটার হাত কেটে নেয়। উনি এমনিতে অনেক ভালো। আচ্ছা, সবাই ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি। কুয়াশা এটা বলেই চলে যায় রান্নাঘরে। বিজয় রোদকে ডাকে। রোদকে বলে, এটাই আমার বোন, আমাকে আমার মায়ের মতো শাসন করে। আসলে রোদ, আমি গ্যাংস্টার হতে চাইনি, কিন্তু আমার মা বাবাকে ওরা মেরে ফেলে। তারপর থেকেই আমি এমন। যাই হোক, বাদ দে, যা ফ্রেশ হয়ে আয়। কুয়াশা দারুণ রাধে, তোর কোনো কাজ নেই বুঝলি। আমার বোনকে শুধু দেখে রাখবি, বলা যায় বডিগার্ড তুই। রোদ কিছু না বলেই চলে যায়। কুয়াশা মেয়েটা রাইসার থেকেও সুন্দরী, চঞ্চল মিশুক। রোদের কাছে কুয়াশাকে বেশ লেগেছে। সময় পেরিয়ে যায়। রাতের খাবার খেতে বসে 3 জন। বিজয় চুপচাপ খাচ্ছে। রোদ চেয়ারে বসে মাঝে মাঝে তাকাচ্ছে দেয়ালের দিকে। পুরনো কিছু ছবি, বিজয় আর কুয়াশার ছোটবেলার ছবি সেখানে সাঁটানো। কুয়াশা বলে, খাচ্ছ না কেন? নতুন ছেলে, নাম যেন কি? হ্যাঁ, রোদ। রোদ আসলে কুয়াশা পালায়, তাই না ভাইয়া? রোদের সাথে কুয়াশা পেরে ওঠে না। রোদ খা, মাছের ভুনাটা দারুণ হয়েছে। এ বাড়িতে সে একা থাকে, সিক্রেট বাড়ি, তুই ছাড়া আর কেউ জানে না। বাড়ির বাইরে গার্ডরা থাকে। ও আচ্ছা, খাচ্ছি। তুমি কোথা থেকে এসেছো রোদ? ঠিক বলার মতো কোনো জায়গা নেই। আমি অনেক ঘুরেছি, থাকার জায়গা নেই। একসময় মনে হয়েছিল গ্রামে চলে যাব। মৃতমায়ের ছবি ছাড়া আমার কাছে কিছুই নেই আর। কিন্তু আজ মনে হচ্ছে জীবনটা আবার শুরু হতে পারে।
ভাই আছে যে এখন আমার। বিজয় চুপচাপ শোনে, তারপর উঠে যায়। কুয়াশার চোখে মন খারাপের রেশ। ওদের তিনজনের কারোরই মা নেই। কুয়াশা যাদের মা বাবা নেই তাদেরকে অনেক ভালোবাসে। বিজয় দূর থেকেই বলে, কুয়াশা, রোদের জন্য তোর পাশের রুমটা ঠিক করে দিস। বিজয় চলে যায়। দুজনে খাবার শেষ করে কুয়াশা নিয়ে আসে রোদকে তার পাশের রুমে। রোদ আর কিছু না ভেবেই শুয়ে পড়ে। পরদিন সকালে কুয়াশা রান্নাঘরে কাজ করছে। রোদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে, রান্নাঘরের দিকে উকি দেয়, দেখে কুয়াশা রাঁধছে। কুয়াশার পিছনে দাঁড়িয়ে রোদ বলে, কিছু সাহায্য করব? উঠেছো? কিন্তু তুমি তো মেহমান। বিজয় ভাই তো বললো এবারে এখন আমারও, তাই না? তাহলে তো আমি অতিথি নই। হালকা হাসির মাঝে একটা আত্মীয়তা জন্ম হয়। রোদ এসে কুয়াশার কাছে হেল্প করে। কিছু সময় আগে বিজয় এসে দেখে যায় দুজনেই রান্না করছে। বিজয় খুশি, তার বোনের জন্য এমন একজন ছেলেকেই তো সে খুঁজছিল। রান্না শেষ করে ওরা আসে। সকালে সূর্য যেন রোদ দিচ্ছে অনেক। হালকা বাতাসে পর্দা তুলছে। গায়ে ইলিয়ে সোফায় বসে আছে বিজয়, হাতে ধরা ফোন। তার কণ্ঠ স্বাভাবিক, কিন্তু চোখের দৃষ্টি তীক্ষ্ণ। যুদ্ধে যাবার আগে যেরকম হয়। ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক ভরাট গলা। সহকারী আমির হোসেন ফোন করছে। বিজয় ভাই, এমপি শফিকের মাল আজকে আসতেছে বর্ডার থেকে, ওর মাল আজকে আটকাইতে হইব। বিজয় গলায় সামান্য গাম্ভীর্য এনে বলল, আচ্ছা, মাল কোথায় নামছে? ওর পুরান ঘাটিতে রাত 11টার পর আইব। ওগুলা আমরা তুলে নেব। ওর এলাকায় ঢুকতে দেওয়া যাবে না, অন্য জায়গায় বিক্রি করব। বিজয় সামান্য চিন্তিত মুখে বলল, ঠিক আছে, আমি আসবো রাতে। সব কিছু দেখে শুনে রাখিস। ওপাশ থেকে আমির হোসেন গম্ভীর সুরে বলে উঠল, একাই আসিয়েন, কারোর সাথে না, বোঝেনি তো। হুম। বিজয় ফোনটা রেখে দেওয়া মাত্রই যে কথোপকথনটা হলো তা সাধারণ নয়। বিজয় আর এমপি শফিকের ভিতরে পুরনো শত্রুতা আছে। শফিক ইন্ডিয়া থেকে চুরাই মাল দেশে আনে, আর এটা বিজয় বহু আগে থেকে বন্ধ করতে চায়। তবুও শফিক শোনে না। আর শফিকই পুলিশ দিয়ে বিজয়কে 2 দিন আগে মারার প্ল্যান করে। বিজয় সেদিন একা ছিল। গুলি খেয়ে সে স্টেশনের দিকে দৌড়ে যায়, আর রোদের সাথেও দেখা হয়। বিজয় একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে রুমে পায়চারি করতে থাকে। ঠিক তখনই রুমে প্রবেশ করে রোদ আর কুয়াশা। কুয়াশা একগালে হাসি দিয়ে বলল, ভাইয়া, আজকে সারাদিন কোথাও বের হওনি, এখন হঠাৎ প্রস্তুতি নিচ্ছ কোথাও যাওয়ার? বিজয় একটু চমকে উঠে মুখ ঘুরিয়ে নেয়। তুই বুঝলি কিভাবে? আর হ্যাঁ, একটা কাজ আছে, যেতে হবে আজকে রাত্রে। রোদের চোখ শুরু হয়ে আসে। সে চুপচাপ বসে পড়ে পাশে। কুয়াশা পাশ ঘেঁষে দাঁড়িয়ে বলে, কাজ মানে? তুমি আজকে বাড়িতেই থাকবে? রোদ বলো সে নাকি খিচুড়ি রাতে পারে, আমরা আড্ডা দেবো আর খিচুড়ি খাবো। না রে, তাহলে রাতে আমরা একসাথে মজা করব সবাই। রাতেও কাজ আছে। রাতের বেলা কাজ করতে হয় এখন? বিজয় চুপ থাকে, কিছু বলার প্রয়োজন বোধ করে না, কিন্তু কুয়াশা থামে না। তুমি সব সময়ই এমন, কোথাও যাবে কাউকে বলবে না, নিজের মতো করে বেরিয়ে পড়ো। আমি জানি তুমি যা করো সেটা সাধারণ কাজ না, কিন্তু তবুও কি টেনশন হয় না আমার? বিজয় কুয়াশার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, এই কাজটা এমন যেটা নিয়ে কথা বলা যায় না, খুব জরুরি। চিন্তা করিস না রে, চলে আসবো সময় মতো। কুয়াশা এবার একটু করা হয়। নিজেকে তার ভাইয়ের থেকে ছাড়িয়ে রাগী মেজাজে বলে, তুমি চাইলে কিছুই বলা যায় না, কিন্তু এখন থেকে কিছু শর্ত আছে ভাইয়া। তুমি রোদকে নিয়ে সাথে যাবে, যেহেতু সে তোমায় বাঁচিয়েছে, সে তোমার সাথেই থাকবে, ব্যাস। আরে ধুর গাদি, চিন্তা করিস কেন? বাড়িতে তুই একা থাকিস। আর কি বলছি তুই জানিস, এটা খেলার কাজ না কুয়াশা। রোদ নতুন, এসবে তাকে এখন নয় পরে নিয়ে যাব। এটা বিপজ্জনক। রোদ আমার দায়িত্বে আছে, তাকে এমন জায়গায় নিয়ে যেতে পারি না। সে আমার জীবন বাঁচিয়েছে। তোর জন্য টেনশন হবে ভেবেই রোদকে এখানে এনেছি, যেন তোকে রেখে যেতে পারি আমি। আমার কিছু হবে না। রোদ চুপ করে থাকে, কিছুই বলে না। 2 ভাই বোনের সাথে নিয়ে সে আলোচনায় রোদ তা খুব মনোযোগ দিয়েই শুনছে। তবে কুয়াশা এবার রোদের হাত ধরে। রোদ লাফ দিয়ে ওঠে, কুয়াশার সাথে সাথেই বলে, ভাইয়া, এই ছেলেটাই তোমার জন্য বিপদে এগিয়ে গেছে। জানো সে কতটা সাহসী? তুমি তাকে যতই আড়ালে রাখো, ও নিজেই একদিন সামনে চলে আসবে। তাছাড়া আমি জানি রোদের থেকে ভালো সঙ্গী তুমি আর খুঁজে পাবে না।
নিয়ে যাও বলছি। তুই বুঝতে পারছিস না কুয়াশা, আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কি হতে পারে তার কিছুই তোরা জানিস না। বড় বিপদও হতে পারে। আমি না হয় সামলে নেব, আর তাছাড়া সব আমার পরিচিত, এত ভাবতে হবে না। কুয়াশা কিছু সময় চুপ থাকে, এবার একটু চোখে জল নিয়ে বলে, আমি জানি শুধু একটাই জিনিস, তুমি প্রতিবার একা যাও। আমি প্রতিবার অপেক্ষা করি, যদি একদিন তুমি না ফেরো। তুমি নিজেই তো বলেছো রোদ এখন আমাদের পরিবারের অংশ, তাহলে তাকে নিয়ে যাও। তুমি যদি বিপদে পড়ো, রোদ পাশে থাকবে। আমি চাই না তুমি একা যাও। আমি চাই আপনি আমাকে বিশ্বাস করুন ভাইয়া। আমি সবকিছু পারবো এমন না, কিন্তু আপনার পাশে দাঁড়াতে পারি, সেটা চাই। বিজয় তাকিয়ে থাকে রোদের দিকে। রোদের চোখ যেন বিশালে আক্ষেপ, কিন্তু সেই চোখে আছে এক ধরনের নিশ্চয়তা। বিজয় চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। কুয়াশার চোখে রোদের মুখে, দুটি মুখই যেন তাকে আটকাতে চাইছে, অথচ একই সঙ্গে সাহস যোগাচ্ছে সামনে এগোতে। কিছুক্ষণ পর বিজয় হালকা মাথা নাড়ে। ঠিক আছে, রোদ যাবে, তবে আমার কথা মানতেই হবে। রোদ, হুটহাট কিছু করা যাবে না। আমি না বলা অবধি চুপ থাকবি। রোদের মুখে ধরা পড়ে এক চিলতে হাসি। কুয়াশা বিজয়ের কাঁধে মাথা রেখে বলে, ভাইয়া, এবার বাড়ি ফিরে এসো দুজনেই। আমি অপেক্ষা করব তোমার পছন্দের খাবার রান্না করে। আর মিস্টার রোদ, প্রথমবার কুয়াশা রোদের জন্য অপেক্ষা করবে। বিজয় কোনো কথা বলে না, চোখে এক ঝলক আবেগ নিয়ে মুখে কঠোরতা ভাব আনার চেষ্টা করে, কারণ সে জানে সামনে যা আছে তা শুধু রাত নয়, তা এক বিস্ফোরক অন্ধকারও। আর রোদ, সে আর চোখে দেখছে কুয়াশাকে। কি চঞ্চল মেয়েটা, যেন ফাঁকা বাড়িটা তার চঞ্চলতায় পূর্ণ হয়ে আছে। মধ্যরাতে চাঁদহীন আকাশে তারার আলো যেন নিভে গেছে, শুধু এক শীতল রহস্যময় অন্ধকার যেন চারপাশে গ্রাস করে আছে। বাতাসে ভিজে যাওয়া পাতা আর স্যাঁতসেঁতে মাটির এক গাঢ় গন্ধ ভেসে বেড়াচ্ছে, যা এই গভীর রাতেও নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলছে। দূরে কোথাও থেকে ভেসে আসছে এক প্যাঁচার বিষণ্ণ ডাক, যেন সেও এই অস্বাভাবিক নীরবতার সাক্ষী আজ। রাতটা যেন এক পুরো কালো চাদরে মোড়ানো, যেখানে সামান্যতম শব্দও যত বেশি প্রকট হয়ে উঠতে ব্যস্ত। গাড়ির হেডলাইট জঙ্গলের আঁকাবাঁকা রাস্তার উপর তীব্র আলোর রেখা কেটে চলেছে। সেই আলো বনের গাঢ় সবুজ দেয়ালে লাগছে, আর মুহূর্তেই গিলে নিচ্ছে চারপাশের ভয়ালো অন্ধকার। শুকনো পাতার গন্ধে ভরপুর বাতাস, মাঝে মাঝে কুয়াশার আস্তর যেন হাত বাড়াতেই ধরা যাবে। এই জঙ্গল যেন এক নীরব শ্বাসরুদ্ধকর প্রেক্ষাপট তৈরি করে রেখেছে আজকের রাতের ঘটনার জন্য। বিজয় স্টিয়ারিং ধরে বসে আছে সামনের সিটে, পাশের সিটে রোদ। বিজয়ের চোখে যেন ইস্পাত কঠিন দৃঢ়তা, এক দুর্বার প্রতিশোধের আগুন জ্বলছে ভিতরে, কিন্তু তার এই অবিচল চেহারার গভীরে কোথাও একটা অদৃশ্য চাপা অস্বস্তি চেপে বসেছে। সে জানে আজকে রাতটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পিছনের সিটে রাখা আছে এক কালো ব্যাগ, যার ভিতরে আছে একটা ভারী বন্দুক, অতিরিক্ত ম্যাগাজিন আর ছোট একটা ধারালো ছুরি আছে। ব্যাগটি সামনে আসতেই সাথে যেন মিশে গেছে। তবুও বিজয়ের চোখে এর ওজন অনেক ভারী, কারণ এর ভিতরটা শুধু অস্ত্র নয়, কিছু ভয়ঙ্কর সিদ্ধান্ত আর এক কঠিন প্রতিজ্ঞার প্রতীকও লুকিয়ে আছে। পাশের সিটে রোদ বসে আছে চুপচাপ। কুয়াশার জোড়াজুড়িতে সে এসেছে। অদ্ভুত হলেও সত্য যে 3 ঘন্টা জার্নিতে কেউ কোনো কথা বলেনি, তবে রোদের চোখে মুখে বিজয়ের প্রতি এক অবিচল আনুগত্যের ছাপ লেগে আছে, যেন সে বিজয়ের জন্য যে কোনো মুহূর্তে প্রাণ দিতে প্রস্তুত। আজকে বিজয়ের চোখে কিছু একটা আছে, এক গভীর ছায়া, যা রোদ একদম বুঝতে পারছে না। গাড়ির গতি ধীরে ধীরে কমে এলো, অবশেষে থামলো বড় জঙ্গলের পাশে রাস্তার ধারে। সামনে থেকে জঙ্গলের ভিতরে কুয়াশা ঢাকা এক পুরনো জীর্ণ ছাউনির বাড়ি দেখা যাচ্ছে, যেন অন্ধকারেই মিশে থাকতে চাইছে সে। বিজয় দরজা খুলতে যেতেই রোদও নামতে চাইল, কিন্তু বিজয়ের কঠোর কণ্ঠ তাকে থামিয়ে দিয়ে বলে, রোদ, তোর নামার দরকার নেই ভাই, তুই এখানেই থাক, গাড়ির ভিতর থেকে নামবি না, চুপচাপ বসে থাক, আমি যাচ্ছি। কেন ভাই, আপনার সাথে যাই? না, বসে থাক, যা লাগবে আমি একাই সামলাবো, তোর আসার দরকার নেই। তাছাড়া অনেক কিছু ঘটতে পারে, নামবি না গাড়ি থেকে, চোখ বন্ধ করে। রোদ আর কোনো কথা বলে না। বিজয়ের কণ্ঠে আর কোনো প্রশ্নের সুযোগ নেই, আদেশটা চূড়ান্ত।
বিজয় গাড়ি থেকে নামে গাড়ির দরজা আস্তে করে বন্ধ করে সে হাঁটা দিল জঙ্গলের দিকে। বুলেট শব্দে শুকনো পাতার মচমচে আওয়াজ উঠতে শুরু করে। এই শব্দটাই যেন এই জঙ্গলের একমাত্র সঙ্গী। শাওনের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমির হোসেন, গায়ে কালো জ্যাকেট, হাতে জ্বলন্ত সিগারেটও ধরা। সিগারেটের ধোঁয়া ঠান্ডা বাতাসে দ্রুত মিশিয়ে যাচ্ছে। তার চোখে এক চাপা উত্তেজনা। বিজয়কে দেখে এগিয়ে এলো সে। ভাই সব রেডি, এমপির মাল এই পথে আসবে, 1 মিনিট এদিক ওদিক হবে না। আমাদের কত লোক আছে এখানে? বিজয় নরম স্বরে জিজ্ঞাসা করে। তার কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু কাজের প্রতি মনোযোগ। আমির বলে, 12-13 জন আছে ভাই, ভয় নাই। লোকজন আমরা সঠিক পজিশনে রেখেছি। এই মাল এ রাস্তা দিয়ে ঢুকলেই আমরা অ্যাটাক করব, 1 সেকেন্ডও দেরি হবে না। আজ এমপির সব লোকদের মেরে মাল নিয়ে চলে যাব, কেউ বাঁচবে না, সব হিসেব শেষ করব আজ। আমির হালকা হাসি দিল, কিন্তু সেই হাসির গভীরে কোনো ক্ষণিকের এক তীক্ষ্ণ ঝিলিক খেলে যায়, যেটা বিজয় খেয়াল করে না। আমির পুরনো বিশ্বস্ত লোক, কত কঠিন সময় একসাথে পার করেছে তারা। এই একটা লোকের উপর বিজয়ের মনে কখনো বিন্দু মাত্র সন্দেহ জাগেনি। বিশ্বস্ত লোক আমির। বিজয় সর্বদা এমনই ভেবে এসেছে। আমির তাকে ভিতরে নিয়ে গেল। সাহনের ভিতরে 4-5 জন সশস্ত্র লোক। টেবিলের উপর ছড়িয়ে আছে মানচিত্র। ঘরের কোণে কালো ব্যাগে রাখা আছে, তবুও আছে বন্দুক। বিজয় তার হাতের বন্দুকটি লোড করে নেয়। ধীরে ধীরে ম্যাগাজিন চেক করে। তার প্রতিটি নড়াচড়ায় এক প্রশিক্ষিত পেশাদারিত্বের ছাপ। সে সবার দিকে তাকিয়ে বলে, আজ রাতটা হবে শেষ রাত। যদি আমরা ঠিক মতো মেশিন চালাই ওরা বাঁচবে না। এমপি অনেক বেড়েছে, ওর এবার সময় হয়েছে ঘুমিয়ে পড়ার। আমার ছেলেদের গুম করেছিল সে, এবার ওর কোটি টাকার মাল শেষ করব। ওর মেরুদণ্ড ভেঙে দিতে হবে। চিন্তা নেই ভাই, এমপি জানে না ও কার সাথে লাগছে, আপনি শুধু নির্দেশ দেবেন। বাইরের শীতল বাতাসে শুকনো পাতার মৃদু শব্দ শোনা যাচ্ছে। সবাই পজিশনে চলে গেল। কেউ গাছের আড়ালে, কেউ মাটির ঢিপির পিছনে। দূরে হাইওয়ের দিকে থেকে ক্ষীণভাবে ভেসে আসছে গাড়ির শব্দ। বিজয় আমিরকে কাছে টেনে ফিসফিস করে বলল, যত দ্রুত কাজ শেষ হবে তত ভালো। আমাদের সময় কম, মাল ছিনতাই করে ভোর হওয়ার আগে আমাদের এখান থেকে অনেক দূরে থাকতে হবে। হ্যাঁ ভাই, সব ঠিকঠাক আছে, আপনি শুধু অপেক্ষা করুন। আমির মাথা নেড়ে সম্মতি দিল, কিন্তু সেই মাথা নাড়ানোর ভিতরেই লুকিয়ে আছে অন্য হিসেব। মাল ভর্তি গাড়ির শব্দ ধীরে ধীরে আরও কাছে এলো। বিজয়ের হৃদস্পন্দন যেন সেই গাড়ির শব্দের সাথে তাল মেলাচ্ছে। বিজয় বন্দুক তুলে নিশানা করার প্রস্তুতি নেয়। সমস্ত মনোযোগ তার লক্ষ্যে নিবদ্ধ। হঠাৎ পিছন থেকে ভারী এক স্টিকের বাড়ি পড়ল বিজয়ের মাথায়। টং করে শব্দ হয়। তীব্র ব্যথায় বিজয় উল্টে মাটিতে পড়ে। তার ঘোর কাটতে না কাটতেই মাথায় বন্দুকের ঠান্ডা নল ঠেকানো হলো। চারদিক থেকে সশস্ত্র লোক এসে ঘিরে ফেলল তাকে। এই লোকগুলো আমিরের সঙ্গে ছিল না, এরা এমপির লোক, আর তাদের নেতৃত্ব দিয়েছে আমির হোসেন। আমিরই বিজয়ের মাথায় নল ঠেকিয়ে এবং সেই রড দিয়ে মাথায় বাড়ি দিয়েছে। বিজয়ের মাথা ফেটে পিছন দিক থেকে টপ টপ করে রক্ত ঝরছে। কাপা স্বরে বলল, আমির, এটা কি হচ্ছে? কি করলি তুই? বিজয়ের কণ্ঠে বিস্ময়, অবিশ্বাস আর গভীর রাগ সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি ধীরে ধীরে এগিয়ে এলো। ঠোঁটে তার এক বিভৎস হাসি ফুটে ওঠে। সে হেসে ওঠে, দুঃখিত ভাই, টাকার গন্ধ খুব তীব্র জিনিস। এমপি সাহেবের অফার ফিরিয়ে দেওয়া যায় না। তোমাকে সরালে 1 কোটি, অনেক ভেবেও তোমার প্রতি সিদ্ধান্ত নিতে পারিনি। তুমি তো শুধু প্রতিশোধের কথা ভাবছিলে, আমি ভাবলাম আমার ভবিষ্যতের কথা। তুই আমার সাথে এটা করলি? এত বছর তোকে কাছে মানুষ করলাম, নিজের ভাইয়ের মতো দেখলাম, আর তুই এমপির ট্র্যাপে পড়লি। ও কাজ হাসিল করে তোকে দুনিয়া থেকে সরাবে, নয়তো জেলে পাঠাবে। আমির, ও কাউকে ছাড়ে না। তুই টাকার কাছে বিক্রি হয়ে গেলি, আমার সাথে এমনটা করলি। তুই তো বিশ্বস্ত ছিলি রে। ছিলাম ভাই, এখন আমি এমপির লোক। তোমাকে মারতে সে 1 কোটি দেবে, আর তোমার মালও পাবো। ক্ষমা করো ভাই, ব্যবসাটা ব্যক্তিগত নয়।
8-10 জন ছেলেরা সবাই বিজয়কে চারপাশ থেকে ঘিরে ধরে। সবার হাতেই পিস্তল, ওর দিকেই তাক করে আছে। কিন্তু সে কিছুতেই মেনে নিতে পারছে না আমির এমনটা করবে। বিজয়ের ভিতর যেন আগুন জ্বলে উঠল, কিন্তু এতগুলো বন্দুকের সামনে সে বড্ড অসহায়। তার পাশে কেউ নেই। এমন সময় আরও একটা গাড়ি আসতে দেখা যায়। দূর থেকে গাড়ির আলো চোখে পড়ছে। দ্রুত গতিতে গাড়িটা রাস্তার ধুলো ওড়াতে ওড়াতে এসে থামলো বিজয়ের সামনে।